ক্লাস 7 আর ক্লাস 9-এর ভূগোলের তোমাদের যে মানে ভূমিরূপের চ্যাপ্টারের মধ্যে যেখানে নদী রয়েছে, যে নদীর ক্ষয়কার্য বা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে ভূমিরূপগুলো, তার মধ্যে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো আমি তোমাদের দিয়ে দিয়েছি সবই। তার মধ্যে শুধু বাকি ছিল হচ্ছে বদ্বীপটা। এর আগে বদ্বীপের উপরও আমি একটা ভিডিও করেছি, ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো দেওয়া হয়ে গেছে, তোমরা সেগুলো দেখে নিও, আমার চ্যানেল প্লেলিস্টে পেয়ে যাবে বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমি লিঙ্কগুলো দিয়ে দেবো। আর হচ্ছে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের মধ্যে শুধুমাত্র বদ্বীপটা বাকি ছিল, সেখানে বদ্বীপটা আমি দুটো পার্ট করে তোমাদের দিচ্ছি, কারণ বদ্বীপটা থেকে যেহেতু অনেকগুলো কোয়েশ্চেন আসে সেই জন্য। আমি আগের ভিডিওতে বদ্বীপ কাকে বলে আর হচ্ছে বদ্বীপের যে 3টে শ্রেণীবিভাগ আকৃতি অনুসারে সেটা আমি তোমাদের দিয়ে দিয়েছি, ঠিক আছে। আজকের ভিডিওতে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ বা বদ্বীপ তৈরি হতে গেলে কি কি শর্তগুলো লাগে, কারণ দেখো আগের ভিডিওতেই আমি বলেছি যে বিভিন্ন হচ্ছে নদীর মোহনার ভূমিরূপ হচ্ছে বিভিন্ন হয়ে থাকে, যার জন্য কিন্তু বিভিন্ন ধরনের বদ্বীপ গঠিত হয়, বা কোনো অনেক নদী আছে যেখানে কিন্তু বদ্বীপ গঠিত হয় না, ঠিক আছে। তার মানে কি বদ্বীপ হচ্ছে সব নদীর মোহনায় যে বদ্বীপ গঠিত হবে কিন্তু তার কোনো মানে নেই। তার মানে বদ্বীপ গঠন হতে গেলে কতগুলো কিন্তু শর্তের দরকার হয়, যে এই মোহনাগুলো মানে এই কন্ডিশনগুলো থাকতে হবে, তাহলেই কিন্তু বদ্বীপ গঠিত হবে। আচ্ছা, তাহলে এই তোমরা যখন লিখবে এইভাবে হচ্ছে 10টা পয়েন্ট করে কিন্তু তোমরা লিখবে, ঠিক আছে। আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে তোমাদের আলোচনা করে দিচ্ছি, আর পরের ভিডিওতে এইটার উপর কিভাবে তোমরা লিখবে নোটটা সেটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু আগে তোমাদের বুঝে নিতে হবে, তাহলে কিন্তু তোমরা মুখস্থ করতে পারবে। আচ্ছা দেখো, বদ্বীপ গঠনের পরিবেশ, আগের ভিডিওতে আমি বদ্বীপ কাকে বলে বলেছি, ওটা বিস্তারিত ওখানে দেখে নিও। তবে এখানে আমি শুধু বলে দিচ্ছি কি, নদী যেখানে মানে সমুদ্রের সঙ্গে এসে মিলিত হচ্ছে, সেখানে নদীর হচ্ছে ঢাল কম থাকায় বা নদীর গতিবেগ হচ্ছে একদম কম থাকায় সেখানে কিন্তু নদী আর মানে যে নুড়ি কাকর বালিগুলো নিয়ে আসে সেগুলো কিন্তু আর কিন্তু বহন করে নিয়ে যেতে পারে না, সেটা কিন্তু মোহনার কাছে এসে কিন্তু সমস্তটা কিন্তু জমা করে। এই যে নুড়ি কাকর বালি যে মোহনার কাছে এসে জমা করে, সেটা দেখতে অনেকটা কি যে মাত্রাহীন বয়ের মতো বা গ্রিক অক্ষর ডেল্টার মতো কিন্তু দেখতে লাগে, ঠিক আছে। সেই জন্য এই যে গ্রিক অক্ষর হচ্ছে ডেল্টা বা হচ্ছে যে মাত্রাহীন বয়ের মতো যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বদ্বীপ বলা হয়। আর পৃথিবীর বৃহত্তম বদ্বীপ আমরা জানি গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, এটা তোমরা হচ্ছে লিখে নিও। দেখো এই যে এখানে ব্রড কোশ্চেনগুলো পড়তে পড়তে অনেকগুলো শর্ট কোশ্চেনও কিন্তু তোমরা পেয়ে যাবে, আমি বলে দিই এখানে, এর ফলে তোমাদের সুবিধা হয়, যে পড়তে সুবিধা হবে। আচ্ছা, এটা গেল বদ্বীপ। এবার হচ্ছে বদ্বীপ গঠনের শর্তের মধ্যে দেখো প্রথমে রয়েছে বৃহৎ নদী অববাহিকা, ঠিক আছে। আচ্ছা, বৃহৎ নদী অববাহিকা কি, দেখো প্রথমে বলি কি নদী অববাহিকা কি, দেখো সেইটার উপরও কি নদীর হচ্ছে বিভিন্ন অংশকে কি বলে, ধারণা অববাহিকা বলে, এমনি অববাহিকা, হ্যাঁ উপনদী শাখা নদী, সেটার উপরেও কিন্তু একটা ভিডিও রয়েছে, সেটাও কিন্তু তোমরা দেখে নিও। তবু এখানে আমি একবার বলে দিচ্ছি যে নদী অববাহিকা কি, নদী তার উৎস থেকে একদম মোহনায় যেখানে সাগরের সঙ্গে মিলিত হচ্ছে, হ্যাঁ এই যে এখান থেকে এতটা যে গতিপথটা যে বিভিন্ন অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আসছে নদীটা, এসে সমুদ্রে মিলিত হচ্ছে, এই সমস্ত উৎস থেকে মোহনা পর্যন্ত যে নদী যেসব অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এসে সমুদ্রে মিলিত হচ্ছে, এই পুরো এখান থেকে এই এতটুকু এরিয়াটাকে বলা হয় নদী মোহনা। এবার বলছে যেসব নদীর এরকম দীর্ঘ পথ থাকে বা হচ্ছে নদী অববাহিকাটা অনেক বড় হয়, মানে উৎস থেকে অনেকটা দীর্ঘ পথ পেরিয়ে এসে সমুদ্রে মিলিত হয়, কারণ দেখো দীর্ঘ পথ যদি অতিক্রম করে আসে তাহলেই তো ক্ষয়কার্যটা বেশি করতে পারবে, তাই না। আর ক্ষয়কার্য বেশি হলেই তো নুড়ি কাকর বালি এগুলো তো বেশি পরিমাণে ক্ষয় করে নদী নিয়ে আসতে পারবে। নদী যদি ধরো এখান থেকে উৎস হলো, ধরো কিছুটা যদি এসেই ধরো সমুদ্রের সঙ্গে ধরো মিলিত হলো, তাহলে ক্ষয়কার্যটা করে নুড়ি কাকর বালিগুলো আনবে কি করে। বদ্বীপ গঠনে তো প্রধান শর্ত কি, পলি লাগবে, তাই না, নুড়ি কাকর বালি লাগবে। তাহলে এই পলিটা হচ্ছে নদী কোথার থেকে পায়, নদী তো পার্বত্য অঞ্চল থেকে ক্ষয় করতে করতে আসে, বা বিভিন্ন অঞ্চল থেকে যে যে ঘুরে ঘুরে আসে সেখান থেকে ক্ষয় করে করে এনে মোহনায় জমা করে। তাহলে অববাহিকা যদি ছোট হয় বা মানে কম দীর্ঘ হয় তাহলে কি হবে, পলির পরিমাণ বেশি হবে না। এই জন্য বলছে বদ্বীপ গঠনের ক্ষেত্রে প্রথম শর্ত কি, বৃহৎ নদী অববাহিকা, নদীর গতিপথটা অনেকটা হচ্ছে বড় হতে হবে, ঠিক আছে। তাহলে নদী অববাহিকাটা বড় হবে, তাহলে কিন্তু ক্ষয়ের পরিমাণ বাড়বে, বদ্বীপ গঠনের জন্য প্রয়োজনীয় পলি কিন্তু পেতে পারবে। নেক্সট হচ্ছে নরম শিলা।
নরম শিলা মানে কি, ধরো আমরা কি জানি, নদীর গতিপথে যদি কঠিন শিলা বা কোমল শিলা আসে, নদী কাকে বেশি ক্ষয় করে? নরম শিলাকে ক্ষয় করে। বলছে নদীর গতিপথের মধ্যে নদী যদি মানে বেশিরভাগ নরম শিলা গঠিত অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তাহলে নরম শিলাকে নদী কিন্তু দ্রুত ক্ষয় করবে, আর দ্রুত ক্ষয় করার ফলে কিন্তু পলির পরিমাণ কিন্তু বেশি বৃদ্ধি পাবে। এই জন্য নদীর গতিপথে কিন্তু বলছে যদি নরম শিলার অবস্থান থাকে বা যেই সব অঞ্চলের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হচ্ছে সেখানে যদি নরম শিলার অবস্থান থাকে তাহলে কিন্তু পলির পরিমাণ বেশি হবে, ফলে বদ্বীপ গঠন বদ্বীপ গঠন আরও ভালো হবে, যেহেতু পলির পরিমাণ বেশি হবে। কারণ বদ্বীপ গঠনের মানে প্রথম শর্ত হচ্ছে পলি। এবার আসলে এই যে সত্যগুলো সেগুলো হলো পলিটা আমি কিভাবে পাবো, পলিটা নদী কি করে পাবে, ঠিক আছে, সেটাই হলো এই বদ্বীপ গঠনের মেন। আর সেটার এই পলির উৎসগুলোই হলো এই এক একটা, যে বৃহৎ নদী অববাহিকা হতে হবে, তার ফলে নদী অনেকটা অঞ্চলের মধ্যে দিয়ে যেহেতু প্রবাহিত হতে পারে পলির পরিমাণ বেশি হবে, কারণ ক্ষয়টা করতে পারবে। নরম শিলাও তাই বেশি পরিমাণে ক্ষয় করলেই নুড়ি কাকর বালি উৎপন্ন করতে পারবে। নেক্সট হচ্ছে কি মৃদু ঢাল। এবার মৃদু ঢালটা কেন, দেখো যখন দেখো বদ্বীপের শ্রেণীবিভাগ আমরা পড়েছিলাম তখন দেখেছিলাম যে পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয়েছে। কেন? যে সেখানে যেহেতু ঢালটা বেশি হওয়ায় অনেকটা কিন্তু ছড়িয়ে গেছে, তাই না? মানে কি, ধরো আমি যদি এক বালতি জলের মধ্যে ধরো নুড়ি কাকর বালি রয়েছে বা কিছু রয়েছে, সেটা যদি আমি অনেক উঁচুর থেকে ঢালি তাহলে কী হবে, জিনিসটা ছড়িয়ে যাবে। ধরো আমি জলটা যেই অনেক উঁচুর থেকে ঢাললাম, এর থেকে যে জিনিসগুলো সেগুলো দেখো চারিদিকে কিন্তু এইভাবে ছড়িয়ে পড়বে। কিন্তু আমি যদি ধরো কম মানে একদম যদি কম দূরত্ব থেকে জলটা ঢালি তাহলে দেখবেন মানে জলের মধ্যে যা মেশানো থাকবে নুড়ি কাকর বেটা সেটা কিন্তু এক জায়গায় কিন্তু জমা হবে। এবার বলছে মোহনার কাছে নদীর কিন্তু মৃদু ঢাল বা কম ঢাল হতে হবে, কারণ কম ঢাল হলে নদীকে আস্তে আস্তে বয়ে নিয়ে এসে জমা করবে। কিন্তু ঢাল যদি বেশি হয়, ধরো ঢালটা যদি এরকম খাড়া হলো, তাহলে দেখো এখান থেকে এসে নদীর নুড়ি কাকর বালির সাথে ঝপ করে যদি এখানে ফেলে, ঠিক আছে, তার মানে কি সমস্ত নুড়ি কাকর বালিগুলো চারিদিকে ছড়িয়ে যাবে, তাহলে আর এখানে মানে এগুলো জমা হবে কি করে, তাই না? তাহলে সেটা বদ্বীপটা গঠন হবে কি করে? এই জন্য বলছে মোহনার কাছে নদীর ঢাল কিন্তু কম হতে হবে, কারণ যদি কম না হয় তাহলে কিন্তু মানে এই ক্ষয়জাত যে পদার্থগুলো বা পলিগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে। আর বদ্বীপ গঠন মানে কি, পলিগুলো এক জায়গায় জমা হতে হবে, তাই না? যে তাহলে কি বলবো, যে মৃদু ঢাল হতে হবে, কারণ যদি বেশি ঢাল হয় তাহলে হচ্ছে যে পলিগুলো চারিদিকে ছড়িয়ে পড়বে, আর মৃদু ঢাল হলে তাহলে নদী সেইগুলো এক জায়গায় জমা করতে পারবে পলিগুলো, আর বদ্বীপ গঠনকে ত্বরান্বিত করবে। বোঝা গেছে? তারপর দেখো বলছে অগভীর হচ্ছে সমুদ্র। অগভীর সমুদ্রটা কি, দেখো নদী যেখানে হচ্ছে তোমার সমুদ্রের সঙ্গে মিলিত হচ্ছে, তাই না, মানে একদম উপকূলের কাছে, সেখানে কি নদী যদি গভীর হয়, সমুদ্র যদি মানে গভীরতাটা যদি সমুদ্রের বেশি থাকে, তাহলে এই যে নদী যে প্রবাহিত হয়ে নুড়ি কাকর বালিগুলো নিচ্ছে তাহলে কি সব সমুদ্র গর্ভের মধ্যে জমা হয়ে যাবে, তাই না? এবার দেখো নদীর হচ্ছে এই যে গভীরতাটা যদি মোহনার কাছে কম থাকে তাহলে কি নুড়ি কাকর বালি নিয়ে আসছে, তাহলে কিন্তু এগুলো কিন্তু ভরাট হয়ে উঁচু হবে, নদী গর্ভের মধ্যে কিন্তু প্রবেশ করে যাবে না, মানে তলিয়ে যাবে না সমুদ্রের মধ্যে, তাই না? ধরো এখানে ধরো বালতির মধ্যে তুমি ধরো এতটা জল রয়েছে, ঠিক আছে, এবার দেখো তার মানে কি এতটা যদি জল থাকে তাহলে আমি যদি এটাকে জল দ্বারা পূর্ণ করতে যাই তাহলে দেখো আমার কিন্তু বেশি জল দিতে হচ্ছে না, তাই না? মোটামুটি এতটুকু জল দিলে হয়ে যাচ্ছে। কিন্তু দেখো এই বালতিটা যদি পুরো খালি থাকে তাহলে দেখো আমাকে কতটা জল তার মধ্যে দিতে হচ্ছে, কারণ জলগুলো যেই সব দিচ্ছি সব তলদেশে জমা হতে 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 উপরে উঠছে। ঠিক এই মোহনার কাছে এই নদী আর সমুদ্রের ব্যাপারটা তাই, সমুদ্রের সঙ্গে যেখানে নদী মিলিত হচ্ছে সেখানে সমুদ্রের গভীরতা যদি এরকম খুব বেশি হয় তাহলে নুড়ি কাকর বালিগুলো তো সব নদীর সমুদ্রের গর্ভের মধ্যে তলিয়ে যাবে, তাই না? তাহলে সমুদ্রের মধ্যে যদি সব গর্ভের মধ্যে তলিয়েই যায় তাহলে সেটা হচ্ছে বদ্বীপটা গঠন হবে কি করে, মানে নুড়ি কাকর বালিগুলো হচ্ছে জমা হবে কি করে? এই জন্য বলছে যে বদ্বীপ গঠন হতে গেলে অগভীর সমুদ্র মানে সমুদ্রের গভীরতাটা এখানে কম হতে হবে, তাহলে নুড়ি কাকর বালিগুলো যদি জমা হয় আস্তে আস্তে সেটা কিন্তু উঁচু হবে বা সেটা জমবে। আচ্ছা, বোঝা গেছে। তারপরে দেখো সমুদ্র জলের লবণতা ও ঘনত্ব। এবার দেখো সমুদ্রের জলের লবণতার পরিমাণ যত বেশি থাকবে পলি সঞ্চয়ের পরিমাণ কিন্তু দ্রুত হবে। কারণ কি হয় দেখো, লবণাক্ত জলের কি হয়, লবণাক্ত জল কিন্তু ভারী হয়, তাই না? এবার দেখো এই সময় কি পলিকে তাহলে অধক্ষিপ্ত করতে সাহায্য করে। বলছে মোহনার কাছে সমুদ্র মানে সাগরের মধ্যে বা সমুদ্রের মধ্যে যদি লবণের পরিমাণ বেশি থাকে তাহলে নদী হচ্ছে যে পলিগুলো বয়ে নিয়ে চলে আসবে
আর হচ্ছে সমুদ্রের জলটা ভারী হওয়ায় এই পলিগুলোকে কিন্তু এই লবণটা অধক্ষিপ্ত হতে বা জমা হতে সাহায্য করবে, কারণ সমুদ্রের জল তাতে ভারী হয়ে যাবে। এর ফলে ভারী হয়ে গেলে কি করবে, পলির ওপর যদি জমা হতে থাকে তাহলে কি ভারী জিনিসের চাপা পড়ে যাবে, ফলে চারিদিকে ছড়িয়ে যেতে পারবে না পলিগুলো। এই জন্য সমুদ্রের জলে লবণতা যত বেশি হবে পলির অধক্ষেপণের পরিমাণ কিন্তু তত বেশি হবে, কারণ সমুদ্রের জল মানে লবণাক্ত জল ভারী হওয়ায় এই হচ্ছে পলিগুলোকে কিন্তু অধক্ষিপ্ত হতে বা জমা হতে কিন্তু সেটা সাহায্য করে। নেক্সট দেখো স্রোতের বিপরীত দিকে বায়ুপ্রবাহ। স্রোতের বিপরীত দিকে বায়ুপ্রবাহ মানে দেখো ধরো স্রোত এদিকে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, তার মানে কি নুড়িকাকর বালিগুলোও দেখো স্রোতের সঙ্গে সঙ্গে কিন্তু এদিকে প্রবাহিত হবে, তাই না? এবার বলছে যে স্রোতটা যেদিকে প্রবাহিত হচ্ছে তার মানে কি স্রোত তো পুরো বয়ে নিয়ে নুড়িকাকর বালিগুলোকে চলে যাচ্ছে। এবার বলছে যে মোহনার কাছে স্রোত যেদিকে প্রবাহিত হচ্ছে তার উল্টো দিক থেকে যদি বায়ুটা প্রবাহিত হয়, তাই না, তাহলে দেখো এই বায়ু কিন্তু নুড়িকাকর বালিগুলোকে কিন্তু এদিকে যাওয়ার পথে কিন্তু আটকে দিচ্ছে, ঠিক আছে। তার মানে কি স্রোত প্রবাহিত হচ্ছে, তার উল্টো দিকে যদি বায়ুটা এইভাবে প্রবাহিত হয় তাহলে কি পলিগুলোকে জমতে সাহায্য করবে। এই জন্য বলছে স্রোতের বিপরীত দিকে বায়ু প্রবাহ। স্রোতের বিপরীত দিকে কেন, যে স্রোতের ফলে যাতে পলিগুলো বয়ে বহুদূর পর্যন্ত চলে না যায়, যার ফলে যদি এখানে উল্টো দিক থেকে যদি বায়ুটা প্রবাহিত হয় আর বায়ুর গতিবেগ যদি বেশি থাকে তার মানে কি পলিগুলো জমে থাকবে, স্রোতের ফলে কিন্তু স্রোত কিন্তু টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু আর মানে ক্ষমতায় কিন্তু আর কোলাবে না, যে ও এদিক থেকে হাওয়া আসছে, তাহলে তো মানে স্রোতের ফলে এটা যাবে কি করে, তাহলে এখানে মোহনার কাছে জমতে বাধ্য হবে এই নুড়িকাকর বালিগুলো, তাহলে এটা বদ্বীপ গঠনকে কিন্তু ত্বরান্বিত করছে, ঠিক আছে। তারপরে দেখো আচ্ছা এটা বলা হয়নি যে শান্ত সমুদ্র। শান্ত সমুদ্র মানে কি, যেখানে হচ্ছে মানে সমুদ্র বেশি উত্তাল হবে না। দেখো সমুদ্রে যদি স্রোতের পরিমাণ বেশি থাকে মোহনার কাছে বা সমুদ্র যদি খুব উত্তাল হয় তাহলে তো নুড়ি কাকর বালিগুলোকে সব বয়ে নিয়ে চলে যাবে, তাই না? তাহলে সমুদ্রকে হতে হবে শান্ত, কারণ শান্ত হলেই কিন্তু তাহলে নুড়ি কাকর বালিগুলো কিন্তু জমবে। আর যদি অশান্ত হয় প্রচুর পরিমাণে উত্তাল হয় তাহলে কিন্তু নুড়ি কাকর বালিগুলো তো স্রোতের হচ্ছে টানে সেগুলো সব চলে যাবে, সেখানে জমার কোনো ব্যাপার থাকবে না। আর বদ্বীপ গঠনে তো জমতে হবে, যদি চারিদিকে ছড়িয়ে যায় তাহলে বদ্বীপ হবে কি করে, জমলেই তো তাহলে বদ্বীপ হবে, তাই না? তাহলে হচ্ছে সমুদ্রকে হতে হবে কিন্তু শান্ত। নেক্সট দেখো দীর্ঘ বা মধ্য নিম্ন প্রবাহ, ঠিক আছে। এই যেটা হচ্ছে নদী মোহনাতে বলেছে যে নদীকে অনেকটা পথ পেরিয়ে কিন্তু আসতে হবে, মানে মধ্যপ্রবাহ যেহেতু বহন করে, ঠিক আছে, ওই জন্য বহন করে সেটাকে নিয়ে আসতে হবে আর নিম্ন প্রবাহে এসে জমা করতে হবে। তার মানে কি নদীকে এই যে নদীর দৈর্ঘ্যটা কিন্তু অনেকটা বড় হতে হবে, বড় হলে যত বড় হবে নদীতে ক্ষয়ের পরিমাণ তত বৃদ্ধি পাবে, আর ক্ষয়ের পরিমাণ যত বৃদ্ধি পাবে পলির পরিমাণ তত বৃদ্ধি পাবে। এর ফলে নিম্ন প্রবাহে বা যেখানে মোহনার কাছে নদী এসে জমা করছে সেই পলিটার পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি নদী মোহনার সঙ্গেই কিন্তু মানে নদী অববাহিকার সঙ্গেই কিন্তু যুক্ত, মানে কি যত নদীর গতিপথ বেশি হবে পলির পরিমাণ তত বেশি হবে, কারণ কি ক্ষয় করে করে তত নিয়ে আসতে পারবে। আচ্ছা লাস্ট দেখো উপনদীর সংখ্যা। উপনদীর সংখ্যা কিন্তু বেশি হতে হবে, কারণ দেখো নদীতে যত হচ্ছে উপনদী এসে মিলিত হবে, উপনদী মানে কি জানি অন্য কোনো নদী এসে মূল নদীতে মিলিত হচ্ছে, তাহলে দেখো যত উপনদী মিলিত হবে তারাও তো এই উপনদীগুলোও তো ক্ষয় করে করে এনে মূল নদীর সঙ্গে নুড়িকাকর বালিগুলো যুক্ত করছে, তাই না? মূল নদী তো ক্ষয় করছে, প্লাস হচ্ছে কি যে উপনদী যে অন্য নদীগুলো এসে মিলিত হচ্ছে তারাও তো ক্ষয় করে করে এই মূল নদীর সঙ্গে মিলিত হচ্ছে। তার মানে কি পলির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তাহলে উপনদীর সংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে পলির সংখ্যা তত বৃদ্ধি পাচ্ছে। এই জন্য উপনদীর সংখ্যা বদ্বীপ গঠনের কিন্তু একটা উল্লেখযোগ্য মানে অংশ, যে উপনদীর যত বৃদ্ধি পাবে পলির সংখ্যা তত বৃদ্ধি পাবে, বদ্বীপ গঠন কিন্তু তত ত্বরান্বিত হবে, কারণ উপনদী ক্ষয় করে এনে এনে মূল নদীর মধ্যে ফেলবে, মূল নদী সেগুলোকে প্রবাহিত করে নিয়ে গিয়ে মোহনার কাছে কিন্তু জমা করে বদ্বীপ গঠন কে ত্বরান্বিত করতে পারবে। নেক্সট হচ্ছে পরিবেষ্টিত সমুদ্র। পরিবেষ্টিত সমুদ্র মানে কি, দেখো বলছে মোহনার কাছে যে সমুদ্রটা থাকবে সেই সমুদ্রটা যদি উন্মুক্ত হয়, ঠিক আছে, মানে চারিদিকে হচ্ছে কোনো আটকে নেই, স্থলভাগ দ্বারা কোনো আটকে নেই, তাহলে কি হবে সমুদ্র তো তাহলে সেই পলিগুলোকে বয়ে নিয়ে চলে যাবে, তাই না? মানে ধরো আমি যদি একটা মেজের মধ্যে ধরো জলটাকে ছেড়ে দিলাম, তার মানে কি জলটা চারিদিকে পুরো ছড়িয়ে যাবে, কিন্তু আমি যদি সেটা না করে ধরো মেজের মধ্যে চারিদিকে যদি জলটাকে কিছু দিয়ে এরকমভাবে ধরো আটকে রাখার চেষ্টা করি, তার মানে কি জলটা এই জায়গাটা আবদ্ধ থাকবে, চারিদিকে ছড়িয়ে যাবে না। ঠিক তেমনি বলছে কোনো জায়গায় যদি সমুদ্র স্থলভাগ দ্বারা বেষ্টিত হয়, ধরো এদিকে
এদিকেও স্থলভাগ এদিকেও স্থলভাগ, ঠিক আছে, বা হচ্ছে এদিকেও স্থলভাগ, তাহলে হচ্ছে মানে সমুদ্রের গতিপথটা এদিকে রুদ্ধ হয়ে গেল, সমুদ্রের মানে স্রোত বা গতিবেগটাও কমে গেল, ফলে পলিগুলোকে বয়ে বহুদূর নিয়ে যেতে পারছে না, ফলে পলিগুলো কিন্তু মানে নদী দ্বারা প্রবাহিত হয়ে নিয়ে আসা বা সমুদ্রের দ্বারা তরঙ্গ ক্ষয় দ্বারা যে সৃষ্ট মানে পলিগুলো, যে নুড়ি কাকর বালিগুলো, সেগুলো কিন্তু সব জমা হবে। যে সমুদ্র যদি পরিবেষ্টিত হয়, চারিদিক যারা স্থলভাগ দ্বারা আবদ্ধ হয়, কিন্তু সমুদ্র যদি খোলা হয় তাহলে তো সমুদ্রের হচ্ছে ধরো স্রোতের ফলে সে নুড়ি কাকর বালিগুলো কিন্তু বয়ে যেতেই থাকবে, কোনো কিন্তু জমা হওয়ার কিন্তু সুযোগ পাবে না, ঠিক আছে। এই জন্য কি মোহনার কাছে সমুদ্র কিন্তু যে উন্মুক্ত হলে কিন্তু চলবে না, সেটা কিন্তু স্থলভাগ দ্বারা বেষ্টিত হতে হবে, তাহলে কিন্তু নুড়ি কাকর বালিগুলো কিন্তু জমে বদ্বীপ গঠনকে ত্বরান্বিত করবে, ঠিক আছে। তোমরা এই 10টা পয়েন্টে করে লিখবে, তোমরা এটা পজ করে এই 10টা পয়েন্ট কিন্তু লিখে নিতে পারো, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো বদ্বীপ গঠনের অনুকূল সত্ত্ব, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে বদ্বীপ গঠনের সত্ত্বগুলো কি বা বদ্বীপ গঠন অনুকূল পরিবেশগুলোও লেখো, তখন কিন্তু এই 10টা পয়েন্ট করে কিন্তু তোমাদের লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বদ্বীপ গঠন অনুকূল পরিবেশটা কিভাবে তোমরা হচ্ছে লিখবে। না বুঝতে পারলে আরেকবার দেখে নিও, নিশ্চয়ই এটা বুঝতে পারবে। আমি তোমাদের পরের ভিডিওতে এটা নোট আর হচ্ছে তোমাদের নদীর ক্ষয়কার্য সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট সমস্ত হচ্ছে ভিডিও দেওয়া হয়ে গেছে, সেগুলো তোমরা প্রত্যেকটা ভালো করে দেখো, সেখানে ছোট প্রশ্ন থেকে শুরু করে বড় প্রশ্ন তোমরা কিভাবে লিখবে সব কিন্তু আমি বলে দিয়েছি, আর পরের ভিডিওতে আমি এই নোটগুলো দিয়ে দেবো। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটাতে একটা লাইক বা কমেন্ট করে দিও।